এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি বিধানসভার ঠিক গেটের সামনে, আর এই মুহূর্তে আমার মুখোমুখি ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদবাবু, আপনি নবান্নে গেলেন, দিদি ফুরপুরা শরীফে গেলেন, অনেকে বলছেন যে আপনার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা অনেকটা কাছাকাছি। দেখুন, আপনি আপনার অধিকার আছে সাংবাদিক, আপনি কোশ্চেন করতে পারেন। আমি একটা কথা বলি, এথিক্স নিয়ে চলতে হবে। আদর্শ ছাড়া মানুষ যারা ঘুরে বেড়াচ্ছে ওই মৃত মানুষের নাই। যে আমি মনে করি যার কাছে আদর্শ নাই তার জেন্দা আর মৃতর কোনো তফাৎ নাই। আমি একটা আদর্শ নিয়ে চলছি। আদর্শটা কি? অন্যায়ের বিরুদ্ধে বলবো। তৃণমূলের সাথে ঘনিষ্ঠতা করলে অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে তো? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কোথায় গিয়েছিলাম? রাজ্যের সরকারের প্রধানের কাছে। কেন গিয়েছিলাম? তিনি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলেন শাসক বিরোধী প্রত্যেক দলের বিধায়কদেরকে যে আপনারা এমএলএ ল্যাডের কাজ ভালো করে করুন এবং স্থায়ী সম্পদ যাতে হয়, এই ধরনের কথা বলেছিলেন, অর্থাৎ পজিটিভ বার্তা দিয়েছিলেন। আমাকে প্রায় 2.5 বছর ধরে আমার সময় নষ্ট করা হয়েছে, কাজ করতে দেয়নি। পঞ্চায়েত সমিতিগুলোরকে আমরা এজেন্সি তৈরি করেছিলাম, এজেন্সি হিসেবে কাজ করতে দিয়েছিলাম। চেঞ্জ করার কথা বললো, চেঞ্জ করেনি। 2.5 মাস পরে আবার ঘুরিয়ে তাদেরকে দিয়েছে। আমার সাথে অন্যায় হয়েছে। যে বিইউপির যে গাইডলাইন আছে, অর্থাৎ যে সহজ ভাষায় বলে লোকাল এমএলএ ল্যাডের যে ডিমান্ড আছে, মানে যে গাইডলাইন আছে তার বাইরে করে চেঞ্জ করেছে। আমি ছুটে গিয়েছিলাম, আমাকে সময় দিয়েছে, আমি ওনাকে বুঝিয়ে বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে যদি যা হবে গাইডলাইনের মধ্যে হবে। আর আমিও বলেছি নওশাদ সিদ্দিকী চাই গাইডলাইনের মধ্যেই হোক, এটাই। এবার উনি ফুরপুরা শরীফ গেছেন, উনি তারকেশ্বরে যান, দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, রামপুরহাটে বিখ্যাত মন্দিরে যান, তো যেতেই পারে। 2026 বিধানসভা নির্বাচন আগে কি আপনার মনে হচ্ছে যে ফুরপুরা শরীফ একটা নির্বাচনী ভরকেন্দ্র হতে চলেছে? এটা বাড়াবাড়ি ফুরপুরা শরীফের মানুষজন প্রচুর ফলোয়ার্স আছে, তো তিনারা তার ভক্ত মুরিদদেরকে তো এই বিষয়টা নিয়ে বার্তা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, যারা সাম্প্রদায়িক কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকার কথা বলেন, ডেভেলপের কথা বলেন, হিংসার থেকে মুক্ত থাকার কথা বলেন, সামাজিক বার্তা দেন। রাজনৈতিক বার্তাও আগামী দিনে হয়তো দেবে। আপনি জানেন যে তৃণমূল যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, উনি বলছেন যে অনেক দেরিতে হলেও নওশাদ সিদ্দিকী বুঝেছেন যে তৃণমূলের কাছাকাছি আসা এই মুহূর্তে উচিত, উন্নয়নে সামিল হওয়া উচিত। উনি ওনার মতোভাবে বলছে, উনি চাপে পড়ে বলছে। উনি ভাবছে ওনার মতো সিপিএম ছেড়ে যেমন তৃণমূলে জয়েন্ট হয়েছে, নওশাদ সিদ্দিকী যদি আইএসএফ ছেড়ে তৃণমূলে চলে যায়, তাহলে শওকত মোল্লার অবস্থান তো আমার পেছন দিকে হবে। আমি তো শওকত মোল্লার সামনে থাকবো, চাপে পড়ে যাচ্ছে। ওই জন্য উনি এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে। দেখুন, কবে বুদ্ধি হয়েছে না হয়েছে ওনাকে দিতে হবে না। 18 বছর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক একজন বিধানসভার সদস্য আমি। সুতরাং ওনাকে এই জ্ঞানটা আমাকে দিতে হবে না, কোথায় গেলে উন্নয়ন হবে না গেলে উন্নয়ন হবে ভালো করে জানি। অনেক মহল থেকে জানা যাচ্ছে যে কাসেম সিদ্দিকী নাকি আপনার বিরুদ্ধে ভাঙড়ে প্রার্থী হতে পারে। আপনি কাসেম ভাইজানকে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন না, ভাইজানের কথা বলেছেন? খামাখাই ভাইজানকে রাজনীতির মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে। ভাইজান একজন ধর্মগুরু, যদি আগামী দিনে রাজনীতিতে আসে ওয়েলকাম, আমি তাতে কোনো ব্যাপার কথা বলবো না। কিন্তু এখন কি কাসেম ভাইজানের সম্পর্কে এরকম কথা হচ্ছে? আমার বড় ভাইজান, এটা মাথায় রাখবেন। এই ধরনের তাকে দেখে দেওয়া হচ্ছে, তাকে রাজনীতির মধ্যে তাকে আঙিনাতে তাকে রাজনীতি নেন কোনো দলের সাথে তাকে ট্যাগ লাগানো হচ্ছে, এটা মোটেও কাম্য নয়। উনি 2টো প্রোগ্রামে গিয়েছিলেন, 2টো প্রোগ্রামে কোনোটাই সরকারি মানে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। একটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রোগ্রাম ছিল, একটা হুগলি ডিস্ট্রিক্ট প্রশাসনের প্রোগ্রাম ছিল। সুতরাং 2টো প্রোগ্রামে ওনাকে উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাকে দেখে দেওয়াটা আমার মনে হয় একটা ধর্মগুরু সম্পর্কে একটা বাজে বার্তা দেওয়া হবে। এই মুহূর্তে রাজ্যে যে চ্যাংদলা রাজনীতি চলছে, আপনি এটা কীভাবে নিচ্ছেন? কোনোভাবেই কাম্য নয়। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, আমি একবার একটা পুলিশকে বলেছিলাম আপনি দালাল, আর দালালকে দালাল বলবো, তার জন্য আমার বাড়িতে নোটিশ চলে গিয়েছিল, আমার নামে মামলা হয়ে গেল। আর শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদেরকে চাংতলা করে বাইরে বার করে ফেলে দেবো, কত বড় অসাংবিধানিক অগণতান্ত্রিক কথা বলেছে, অসাংসদীয় কথা বলেছে, তার বিরুদ্ধে একটাও কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলো না। আমি ভাবছি এটা সে বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বাংলার যুবতী সম্পূর্ণ মানুষকে বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে বলবো, এদের এই বাইনারিতে চক্রে আপনারা পড়বেন না। রুজিরুটির শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য 2026-এ 2টো ফুলকি বিসর্জন দিন আপনারা। ভাঙড়ে আবার প্রার্থী হচ্ছে না, দল সেটা ডিসাইড করবে। এই মুহূর্তে আমরা বিধানসভার সামনে নওশাদ সিদ্দিকী মুখোমুখি হয়েছিলাম। তিনি স্পষ্ট যেটা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে বৈঠক নবান্নে এবং তারপরে ফুলপুর শরীফ যাওয়া, এর সঙ্গে তৃণমূলের যোগদানের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটা বাইনারি পলিটিক্স। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।